বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনো 4 মাসের উপর আছে। আমরা 7 দিন 10 দিন 15 দিন আমরা রাখতে পারবো। টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে। অর্থাৎ গুড গভর্নেন্স দেশে ফিরে আসাতে দেশের অর্থনীতিতে নেট রিটেনশনটা বেড়ে গেছে, আমাদের নেট প্রবাহ যেটা সেটা বেড়ে গেছে। যেটা দুবাই থেকে পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, সেই জায়গাটায় আমরা একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি, যে কারণে রেমিটেন্সের প্রভাব বেড়েছে। যদিও এই বছর যারা বাইরে গিয়েছেন তাদের সংখ্যা কিন্তু গত বছরের চাইতে অনেক কম, কিন্তু সেটা কিছু আসে যায় না। আসলে যারা টাকা পাঠাবে তারা পাঠাবেন, কিন্তু সেই টাকাটা কি আমরা দেশে পৌঁছাবো কিনা সেটা ডিপেন্ড করে আমাদের নাগরিকদের, যারা এখানে ক্ষমতাশীল, যারা অর্থবান বিত্তবান, তারা এই টাকাটা দেশে রাখতে চান বা চান কিনা সেটার উপর। কাজে আমি মনে করি যে গুড গভর্নেন্স হওয়াতে দুর্নীতি কিছুটা হলেও কমে যাওয়ার কারণে আজকে আমাদের এই রেমিটেন্সের প্রভাবটা বেড়েছে। যে জিনিসটা আমি আরেকটু হাইলাইট করবো সেটা হচ্ছে যে আমাদের যে পলিসিগুলো আছে সেখানে কিন্তু আমরা মোটামুটিভাবে কোনো বড় রকমের কোনো বৃদ্ধি না করলেও আমরা কিন্তু এখানে অনেকগুলো ইনসেন্টিভ এবং অনেকগুলো পরিবর্তন ওভার টাইম করা হয়েছে গত 2-3 বছর ধরে, এবং এগুলোর মধ্যে আছে যেমন ইনসেন্টিভটাই এখনো বর্তমানে এক্সচেঞ্জ রেট 122 টাকা, কিন্তু আমরা কি দেখি, আমরা কিন্তু এরপরেও ওই যে 2.5% ইনসেন্টিভ যেটা দেওয়ার সেটা কিন্তু সরকার দিয়ে যাচ্ছে। এটাতে কিন্তু সরকারের প্রায় 7,000 কোটি টাকার মতো লাগছে বছরে। এটা বড় রকমের ভর্তুকি, সেটা কিন্তু সরকার এই ফাইন্যান্সিয়াল ট্রাভেলের মধ্যেও সরকার কিন্তু এটাকে হস্তক্ষেপ করে নাই। ভ্যাট ইত্যাদি অনেক জায়গাতেই রাজস্ব বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখানে সরকার খুবই সংবেদনশীল এবং চেষ্টা করছে যাতে আমাদের যারা কষ্ট করে রেমিটেন্স আয় করছে তাদেরকে যেন কিছুটা এক্সট্রা সহায়তা দেওয়া যায়। এটা এমন কোনো বড় সহায়তা নয়, কারণ 84 থেকে 122 এসছে, অলরেডি বিশালভাবে উপকৃত যারা রেমিটেন্স পাঠাচ্ছেন। তারপরেও সরকার চেষ্টা করছে তার নিজস্ব অর্থায়নে অল্প হলেও কিছুটা দেওয়ার জন্য সেটাকে আরেকটু সুইট করার ব্যবস্থা করে। যে জিনিসটা সরকার করেছেন যে এই ইনসেন্টিভটা কিন্তু যারা $5,000 নিচে পাঠান তাদেরকে ইনস্ট্যান্টলি দিয়ে দেওয়া হয়, এবং যাদের বেশি অ্যামাউন্ট থাকে সেটা ভেরিফিকেশন করে তারা দেওয়া হয়। এটা করা হয়েছে যাতে ক্ষুদ্র যারা পাঠান ক্ষুদ্র ক্ষুদ্রভাবে, নিম্ন আয়ের যারা কষ্ট উপার্জিত অর্থ যারা পাঠান তাদের টাকাটা যেন একদিন আটকে না থাকে, ইনস্ট্যান্টলি এটা এটাই হয়ে যায়। আপনারা লক্ষ্য করবেন যে আমাদের কিন্তু এখন সরকার থেকে একেবারে নির্দেশনা দেওয়ায় যে কোনো টাকা পাঠালেন 48 আওয়ার্সের মধ্যে এটা ক্রেডিট হয়ে যাবে। এটা একেবারে নির্দেশিত এবং এখানে কোনো ব্যত্যয় ঘটানোর কোনো উপায় নেই। আমরা মনে করি যে সরকার সবসময় বাংলাদেশ ব্যাংক ইন পার্টিকুলার এইসব বিষয়ে খুবই সংবেদনশীল, এবং যে কোনো চাহিদা যদি সেটা যৌক্তিক হয় আমরা সেটাকে কিন্তু গ্রহণ করে থাকি। যে কারণে অনেকগুলো জায়গায় যেমন হাই কমিশনার থেকে যে এনওসি নিতে হতো এক্সচেঞ্জ হাউসগুলোকে এই ড্রয়িং এগ্রিমেন্টটা করার জন্য, বাস্তবায়ন করার জন্য, সেটা কিন্তু এখন আর নাই, উঠে গেছে। আপনারা সরাসরি এটা করতে পারবেন। আমাদেরকে বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভালেরও দরকার হয় না, এটা কমার্শিয়াল ব্যাংকরা নিজেরাই এখন দিতে পারে। এই জায়গাগুলোকে সরলীকরণ করা হয়েছে যাতে আমাদের রিলেশনশিপটা আরো স্ট্রং হয় এবং এটাকে আমরা ব্যুরোক্রেটিক বেড়া জালে যেন আটকিয়ে না রাখি, সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি। আমরা যেটা আশা করবো আপনাদের কাছ থেকে সেটা হচ্ছে যে এখানে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে ইদানিংকালে থ্রু এগ্রিগেশন অফ রেমিটেন্সেস। অর্থাৎ আপনারা দেখবেন দুবাই থেকে রেমিটেন্স হঠাৎ করে 1 নম্বর হয়ে গেছে, সৌদি আরব 1 নম্বরের নাই। কেন? কারণ সৌদি আরবের টাকাগুলো সব এগ্রিগেশনের মাধ্যমে দুবাইতে চলে আসছে এবং দুবাই থেকে এটা বাংলাদেশে আসছে। এটা কিন্তু ভালো লক্ষণ না। ভালো লক্ষণ না এই জন্য যে কিছু প্রভাবশালী বড় কোম্পানি তারা এই অর্থটাকে এগ্রিগেট করে একটা বার্গেনিং প্রসেসে আমাদের এক্সচেঞ্জ রেটকে তারা ম্যানিপুলেট করার চেষ্টা করে। এই জায়গাটা আমি মনে করি যে আমরা সরকার এবং যারা সেখানে কর্মরত আমাদের নাগরিক তাদের সবারই দায়িত্ব নৈতিকভাবে এবং দেশের স্বার্থে যে এই এগ্রিগেটরদেরকে অ্যাভয়েড করে কিভাবে নিজেরা সরাসরি টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারে। তাহলে কিন্তু আমরা একটা ইন্টারমিডিয়েটকে কেটে ফেলতে পারি এবং তখন কিন্তু এক্সচেঞ্জ রেট ম্যানিপুলেশনের সম্ভাবনাটা কমে যায়। আমি একটা এক্সাম্পল দিই, এই গত সপ্তাহে 2 সপ্তাহ আগের কথাই, সকালবেলা একটা কোম্পানি থেকে কেনা হলো 120 টাকা দিয়ে ডলার, আমাদের একটা ব্যাংক, সরকারি ব্যাংক। বিকাল 5টার সময় সেই একই ব্যক্তি একই কোম্পানি থেকে ডলার ক্রয় করলো
£27.50, 127.50। এটা কেন? ওই যে এগ্রিগেটর সে বেঁকে বসলো যে সে টাকা দিবে না, ব্যাংকের একটু প্রয়োজন ছিল, তাকে একটা এসি সেল করতে হবে, তো সে যে কোনো মূল্যে কিনে ফেললো। এই যে কিনে ফেললো এটা কিন্তু বাজারে উঠে যায়। তখন পরের এগ্রিগেটর বলবে ওকে তো আমি 127 টাকায় দিয়েছি, সেটা সরকারি ব্যাংক, তুমি কেন আমাকে 28 টাকায় দিবে না? এই খেলাটা বন্ধ করতে হবে। এই খেলার কোনো শেষ নেই, এটা চলতেই থাকবে। আমি 28 টাকা দিলে সে বলবে 30 টাকা দাও, 30 টাকা দিলে বলবে 35 টাকা দাও। কাজে এখানে আমি মনে করি ক্ষমতার সোর্স কিন্তু আমরা, আমাদের দেশে তাদের টাকা পাঠাতেই হবে। আমরা যদি তাদের কাছ থেকে 7 দিন না নিই, তারা কিন্তু আউট অফ বিজনেস হবে। কারণ টাকার ডলার তো সে কিনে ফেলেছে, অলরেডি সে কিনে ফেলেছে, তার এখন টাকা কাস্টমারকে সে অলরেডি দিয়েও ফেলেছে। হি ইজ এক্সপোজড অন টু এন্ডস, ডলার এন্ডে, টাকার এন্ডে, দুটো লাইবিলিটি সে বহন করার মতো তার সক্ষমতা কয়দিন। বাংলাদেশ ব্যাংকের একটা লাইবিলিটি এখানে অ্যাপ্রুভ করে নাই। সো এই যে হিসাবটা, এখানে আমি মনে করি যে আমাদের অল ব্যাংকার্সদেরকে আমি বলবো, অল বড় বড় যারা ক্রয় করে তাদেরকে বলবো, এখানে আমাদের একটা রোল আছে যে প্যানিক হওয়ার কিছু নাই। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনো 4 মাসের উপর আছে। আমরা 7 দিন, 10 দিন, 15 দিন আমরা রাখতে পারবো। আমাদেরকে এগ্রিগেটরের কাছ থেকে না কিনলেও চলবে। ওই 10টা এগ্রিগেটরকে ব্যান করে দিলেও আমাদের কিছু আসে যায় না। দেয়ার আর হান্ড্রেডস অফ আদার্স হু ক্যান ট্রান্সফার মানি বাংলাদেশে। টেকনোলজি আজকে কোনো শর্টেজ নেই, কিন্তু আমাদের একটু মানে একতাবোধ থাকতে হবে।